We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia Free Trade Agreement. দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ মালয়েশিয়ার, বিভিন্ন খাতে সহায়তার প্রতিশ্রুতি। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিমের ব্রিফিং। চীন দিয়ে সংকট সমাধানের আশ্বাসের নানা মাধ্যমে প্রচার, বিপুল অর্থ আত্মসাৎ, হাতের তালু পুড়ে হাসপাতালে অনেকে। ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৩.৫%, ব্যয় বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে প্রশ্ন। ইতিবাচক অগ্রগতিতে শেষ যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দিনের আলোচনা, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে সম্মত উভয় পক্ষ। স্বাগত স্টার নিউজের সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশ মালয়েশিয়ার অঙ্গীকার রয়েছে। পুত্রজায় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম বলেন, যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে দুই দেশ। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুত সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান স্মাইল। দেওয়া হয় গার্ড অব অনার। এই বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত হয়ে পড়া কর্মীদের নিয়মিত করা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। Bangladesh is a big country with enormous potential, and with Malaysia we should enhance our bilateral trade investments, and as I said, in new areas other than agriculture, which remains again one of the key areas, but then semiconductor, digital economy, energy, advanced manufacturing. Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. His Excellency Prime Minister and I have discussed on a wide range of issues. We have discussed bilateral cooperation and exchanged views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমবাজার নিয়ে দীর্ঘ সংকট সমাধান ও আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থাও করবেন বলে জানান তিনি। পাশাপাশি বিদেশে আসার আগে জনশক্তিকে আরও দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি পৌঁছান শাংগ্রিলা হোটেলে। এখানেই প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। হাজার মাইল দূরের প্রবাস জীবনে জমে থাকা অপেক্ষার অবসানও ঘটে এই মুহূর্তে। প্রবাসীদের না বলা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার নানা সমীকরণ ও করণীয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি সেটা অবশ্যই দেন সংকট নিরসনের আশ্বাস, জাগিয়ে তোলেন নতুন আশার আলো। আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। দেশ করতে প্রবাসীদের সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ বেশ কটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন তারেক রহমান। এরপরই চীনের উদ্দেশ্যে উড়বেন তিনি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া।
দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট সহ নানা অনিয়মের কারণে এখনও বন্ধ আছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি। তবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে ঘিরে আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যেখানে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে সবার আগে। বিস্তারিত সহকর্মী ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 1978 সালে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে লাখো মানুষের জীবিকা ও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়। বর্তমানে প্রায় 13 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়াতে, কিন্তু সম্ভাবনাময় এই বাজারটি নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বারবার হোঁচট খেয়েছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় 2008 সালে। এরপর 2016 সালে খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে 2018 সালে ফের বন্ধ হয়ে যায়। 2022 সালে বাজারটি আবার খুললেও 2024 সালে একই কারণে আবারও বন্ধ হয়ে যায়। তবে মালয়েশিয়ার শ্রমবাজার বিবেচনায় নতুন করে সেখানে কর্মী চাহিদা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান প্রবাসীদের। সেই সঙ্গে মালয়েশিয়ার বাজারে শুধুমাত্র অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ তাদের। শ্রমবাজার উন্মুক্ত হওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মালয়েশিয়াতে বসবাসরত যে সকল শ্রমিক ভাইরা ইতিমধ্যে আনডকুমেন্টেড হয়ে গেছেন নানাবিধ কারণে, তাদেরকে বৈধকরণ করা এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করার উদ্যোগ সরকার গ্রহণ করবে। শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো নয়, বর্তমান সরকার এখানে প্রফেশনালদেরকে বিশেষ করে আইটি সেক্টরে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে বিশাল একটি শ্রমবাজার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে প্রতিনিয়তই বাংলাদেশি শ্রমিকেরা বাংলাদেশি এজেন্টদের দ্বারাই প্রতারণার শিকার হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন, উনি এই বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে একটি G2G চুক্তি করতে পারে, যাতে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে এই বাজারের অস্থিরতা কেটে ওঠা সহ শ্রমবাজার নিয়ে সুখবরের আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা এখন পর্যন্ত কিন্তু খুব একটা দেখছি না যে দুই পক্ষের সমান তালে সমানভাবে আলাপ আলোচনা করে সংকটের জায়গাগুলোকে উত্তরণের চেষ্টা করছে বা ভাবছে। শুরুর আগে দেখা দরকার যে এখানে কিছু যে শর্ত তারা ওদিক থেকে আরোপ করে বা করেছে, এগুলো কোন জায়গাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তাহলে আমাদের নীতির সাথে কি আছে এগুলোকে মিলিয়ে ওখানে রিভাইজড কিছু প্রপোজাল বাংলাদেশ দিতে পারে। এক আরেকটা হচ্ছে যে দুর্নীতির চক্রের কথা আমরা শুনি, সেটি কিন্তু একটি অংশ মালয়েশিয়াতে, এবং তার মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশি, কিছু আবার মালয়েশিয়ার কর্তৃপক্ষের লোকজনও আছে। এখন আমাদের জায়গা থেকে যদি আমরা একটু শক্ত অবস্থান নিই, তাতে আমার মনে হয় না যে এটা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। জিনের মাধ্যমে অলৌকিক সমাধানের আশায় হাতের তালু পুড়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। প্রতারক এই চক্রের ধোকায় কারো কারো কাটা পড়ছে হাতের আঙুলও। দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে স্নায়ুর, দেখা দিচ্ছে শারীরিক নানা জটিলতা। আর প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই ভয়াবহ প্রতারক চক্রের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে অলৌকিক সমাধানের আশায় দুর্বিষহ এক অভিজ্ঞতার সাক্ষী রাজধানী শ্যামলীর এই তরুণী। পরীক্ষা ভালো হবে এসে এইসব বললো। বলার পর আমাকে বললো তোর কাছে কি আছে এসে, মানে যখন ওটা হাতে দিল তখন মানে খুব জ্বালাপোড়া হলো, তারপর মানে আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু সে শুনলো না করলো। চিৎকার দিবে, চিৎকার দিস তাহলে তো নাক মুখ দিয়ে ব্লাডের সাথে মারা যাবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেল এক বছরে একই রকম পোড়া ঘা নিয়ে ভর্তি হয়েছেন হাজারের উপরে। কারো কারো কেটে ফেলতে হয়েছে হাতের আঙুল। তারপর 4 চামচের 1 চামচ চিনি পটাশের লাগে মিক্স করো, তারপর 2 চামচ পানি গ্লাস থেকে হাতে
তারপর পুড়ে গেছে। বলে এরকম অ্যাড থাকে না যে স্বামী স্ত্রীর মধ্যে মিল করে দেয়, এরকম একটা অ্যাড দেখা আমি ওইখানে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে বলছিল যে এই পটাশ, চিনি এগুলো আনতে। ইমার্জেন্সিতে নেওয়ার পরে হেরা বলছিল আটরা কাইতে ফালানো দেওয়ার লেগে। আপনার একবারে মনে করেন উপরে চামড়া গুলি আছে না, এটা একবারে ফুজে গেছে গা, একবারে কালো হয়ে গেছে গা। এটা আপনার কাইতে উপরে চামড়াটা আগে উড়াইছে। সকল সমস্যার সমাধান ও মনের আশা পূরণের দাবি করে অফলাইন অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে এক শ্রেণীর প্রতারক। ভালোবাসার মানুষ বশীকরণ কিংবা সংসার টিকিয়ে রাখা সহ জীবনের নানান রকম সমস্যা নিয়ে অসংখ্য মানুষ যোগাযোগ করছে বিভিন্ন হুজুর, তান্ত্রিক কিংবা কবিরাজদের সঙ্গে, কিন্তু অলৌকিক সেই সমাধানের আশা অনেকের জীবনে হয়ে উঠছে ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন। এমন বিজ্ঞাপনে ভুলে যারাই এই প্রতারকদের শরণাপন্ন হচ্ছেন, জিনের মাধ্যমে অলৌকিক সমাধানের কথা বলে তাদের হাতের তালুতে দেয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনি। প্রতারকরা বলছে এটি তালুতে যত বেশি সময় ধরে রাখবে তত সন্তুষ্ট হবে জিন, এতে দ্রুতই হবে মুশকিল আসান। তবে উল্টো মুশকিলে পড়ছেন প্রতারিতরা। চিনি ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় তীব্র তাপ উৎপন্ন হয়ে পুড়ে যায় হাতের তালু। তখন প্রতারকরা জানায় জিন অসন্তুষ্ট হয়েছে, তাকে মিষ্টি খাওয়াতে হবে, এজন্য হাতিয়ে নেয় বিপুল পরিমাণ টাকা। সমস্যা তো হচ্ছে কি আগে জিন চালান দিয়ে দেখা লাগবো, হ্যাঁ, এজন্য আগে হচ্ছে গিয়ে বিকাশে 2000 টাকা পাঠাই দিবেন, তারপরে হচ্ছে কি আপনার নাম আর আপনার 2টা ছবি, হ্যাঁ, পাঠাবেন। তবে এই ক্ষত শুধু চামড়ায় সীমাবদ্ধ থাকে না, কারো কারো স্নায়ু, রক্তনালী ও মাংসপেশিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু হাই টেম্পারেচার আর যেহেতু এটা ধরে থাকে, পেইন হলে বুঝবেন যে এটা কাজ করতেছে, তখন শক্ত করে ধরে থাকবেন, তখন এই কাজ হওয়ার আশায় তখন শত কষ্ট সত্ত্বেও সেটাকে আঁকড়ে ধরে থাকে, সুতরাং সেই ক্ষেত্রে বার্নটা ডিপ হয়ে যায়। চিকিৎসকরা বলছেন এমন প্রতারণার শিকার হয়ে বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। নিজস্ব প্ল্যান্ট বন্ধ থাকায় বাইরে থেকে অক্সিজেন কিনতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে। প্রতি মাসে খরচ প্রায় 50 লাখ টাকা। বন্ধ সিটি স্ক্যান মেশিনটিও। বাধ্য হয়ে রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সহকর্মী জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। বিনা খরচে অক্সিজেন তৈরির জন্য বসানো প্ল্যান্টটি অচল। ধুলা জমা মেশিনে দিনে দিনে ধরেছে মরিচা, গচ্চা কয়েক কোটি টাকা। অন্যদিকে রোগীদের জীবন বাঁচাতে প্রতি মাসেই কিনতে হচ্ছে অন্তত 50 লাখ টাকার অক্সিজেন। এ চিত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। প্রায় 5 বছর আগে গ্লোবাল ফান্ডের অর্থায়নে বসানো প্ল্যান্টটি অকেজো হয়ে পড়ে 11 মাসের মাথায়। সেই থেকে অচল হয়ে পড়ে আছে বিপুল ব্যয়ে বসানো প্ল্যান্ট। সিএমএসডি থেকে মেশিন আসলে 5 বছরের ওয়ারেন্টি পাই আমরা। 5 বছর তাদের দায়িত্বে, তারা যাই হোক তাদেরকে দেখতে হবে। এটা কতদিন চলেছে? খুব বেশি দিন না। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো চাহিদা ছাড়াই করোনার সময় সংকট মোকাবেলার কথা বলে রাতারাতি এই অক্সিজেন প্ল্যান্টটি বসানো হয়েছিল। কথা ছিল প্রতি ঘন্টায় বাতাস থেকে 500 লিটার অক্সিজেন তৈরি হবে এই প্ল্যান্টে। এরপর 11 মাস চলে, তারপর অজ্ঞতার কারণে সেটি নষ্ট হয়ে যায়। এই নষ্ট মেশিনটি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি চালাচালি করলেও এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। এদিকে সিটি স্ক্যান রুমের সামনে সাময়িক বন্ধ থাকার নোটিশ 5 বছর আগে বসানো মেশিনটি এখন অচল। কবে চালু করা যাবে নেই সে উত্তর, অথচ ওয়ারেন্টি ছিল 7 বছরের। এদিকে পড়ে আছে আরেকটি কয়েক কোটি টাকার মেশিন। অন্যদিকে রোগীদের সিটি স্ক্যান করাতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। এখানে বলছে না ওদের মেশিন নষ্ট হয়ে আছে, এজন্য আমরা এখানে সেবা পাইনি, এজন্য বাইরে করেছি। 3 মেশিন এখানে নষ্ট হয়ে গেছে, এই কারণে বাইরে যাচ্ছি সিটি স্ক্যান করার জন্য। মাথার কবে নাগাদ ঠিক হবে সেটা বলতে পারছি না, তো আপনারা বাইরে যা করেন, এজন্য আমরা বাইরে থেকে অনেক টাকা খরচ করে এটা করে নিয়ে আসছি। মেশিনটি চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানকে। আমাদের যে সিটি স্ক্যান মেশিনটি ছিল, অতিরিক্ত চাপের কারণে মেশিনটি বিকল হয়ে যায়। পরবর্তীতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠান এবং যারা মেরামতকারী তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা আশা করছি খুব দ্রুত এটির থেকে আমরা বের হয়ে আসতে পারবো। রাজশাহী ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার রোগীদের উন্নত চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতাল। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। রাঙামাটিতে কোনোভাবেই থামছে না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস।
বর্ষা এলেই প্রাণহানি এড়াতে প্রশাসন সাময়িক তৎপর হলেও স্থানীয়রা চান স্থায়ী সমাধান। তবে স্থায়ী পুনর্বাসনের সীমাবদ্ধতার কথা বলছে জেলা প্রশাসন। রাঙামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রের প্রতিবেদন। পাহাড়ের সৌন্দর্য দূর থেকে যতটা মুগ্ধ করে, তার পাদদেশে বসবাসকারীদের কাছে বাস্তবতা ততটাই ভয়ের। বর্ষা এলেই বাড়তে থাকে উৎকণ্ঠা। পাহাড় ধসের আশঙ্কা নিয়েই দিন কাটে রাঙামাটির বহু পরিবারের। বৃষ্টি নামলেই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে এসব পরিবার। তারপরও জীবন থেমে থাকে না। অনিশ্চয়তা আর আশঙ্কাকে সঙ্গী করেই পাহাড়ের পাদদেশে নতুন সকাল শুরু হয় তাদের। 2017 সালের ভয়ঙ্কর পাহাড় ধসে রাঙামাটিতে 120 জন প্রাণ হারিয়েছিলেন। 20 জনেরই মৃত্যু হয়েছিল শহরের প্রবেশমুখ শিমুলতলি এলাকায়। এখন একই স্থানে আবারও গড়ে উঠেছে শতাধিক ঘরবাড়ি। ভেদভেদী যুব উন্নয়ন, মনতলা আদাম, সাপছড়ি পোস্ট অফিস এলাকাসহ শহরের প্রায় প্রতিটি পাহাড়ের চিত্র একই। এখান থেকে যদি আমাদের তুলে দেওয়া হয় তো আমরা আসলে যাব কোথায়? আমরা তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ আমাদের ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই যে আমরা নতুন করে কোথাও জায়গা কিনবো কিংবা ঘর তুলবো। পুনর্বাসন দেওয়ারও কোনো সুযোগ করে দিচ্ছেন না, সেই জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় বা জানার পরও তারা এখানে বসবাস করতেছে। পাহাড়ি এলাকা ও কাপ্তাই হ্রদের কারণে শহরের সমতল ভূমির তীব্র সংকটের কথা জানায় স্থানীয়রা। গার্ডওয়াল বা রাস্তা করে দিলে মাটি ধসে প্রাণহানির ঘটনা কমে আসবে বলে জানায় তারা। কেন যদি গার্ডওয়াল হয় তাহলে মনে করেন, আর যদি রাস্তাটা যদি না ভাঙে তাহলে মনে করেন মানুষের ঘর বাড়িটার তেমন রিস্ক থাকে না। এখানে ড্রেন রাস্তাগুলো ভাঙ্গে চুরে গেছে, পাহাড় দশক হয়ে ভাঙ্গে, এগুলো একটু ভালো করে দিলে ভালো হয়। প্রশাসন জানায় রাঙামাটিতে বর্তমানে 100-রও বেশি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বাস করছে প্রায় 1,200,000 মানুষ। টানা বৃষ্টি হলে তাদের সরিয়ে নেওয়া হলেও স্থায়ী পুনর্বাসনে রয়েছে নানা জটিলতা। অনেকেই কিন্তু অবৈধ দখলদার। মানে রাঙামাটির ভূ বৈচিত্র্য এমন যে তারা যদি গ্রোথ সেন্টারের কাছে এসে থাকতে চায়, সেক্ষেত্রে তারা শহরের মাঝখানে যেখানে থাকতে চায়, যেখানে কারো মালিকানা নেই, সেই জায়গাগুলোই হচ্ছে পাহাড়ের নিচে রাস্তার পাশে এই ঢালগুলোতে। সাথে কাজ শুরু করা যায়, তাহলে আসলে একটা আমরা তাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রতি বর্ষায় পাহাড়ের মানুষগুলোর চোখে ঘুম কেড়ে নেয় ধসের আতঙ্ক। এই মৃত্যু ফাঁদ থেকে বাঁচতে সাময়িকী নয়, স্থায়ী ও টেকসই পুনর্বাসনের দিকেই তাকিয়ে পাহাড়বাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সার্বিক বন্যা পরিস্থিতি ও নদীর পানি বৃদ্ধির যেই তথ্য, আসলে পানি বৃদ্ধি না, পানি কমেছে, সেই তথ্য জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। শেরপুর থেকে মোরাদ হোসেন, লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন আমির মাহমুদ। শুরুতেই আমরা শেরপুরে যেতে চাই মোরাদের কাছে। মোরাদ, সকালে আপনার কাছ থেকে জানছিলাম যে এই যে পানি বৃদ্ধির যেই প্রবণতা ছিল সেটি আসলে কমেছে। এখন কি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পারলেন কিনা জানাবেন? রিশান, যেমনটি বলছিলেন, গত পরশু রাত থেকে গত রাত পর্যন্ত যে টানা বৃষ্টিপাত হয়েছিল, তখন থেকে কিন্তু আজকে এই পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত না থাকায় এবং কি আবহাওয়া ভালো থাকায় কিন্তু তেমন কোনো নদীর পানি বৃদ্ধি পেতে দেখা যায়নি। এবং কি ভারতে মূলত শেরপুরে পাহাড়ি ঢল নির্ভর করে সে ভারতের মেঘালয়ে যে পাহাড়ের সমতল ভূমির পানি রয়েছে, বৃষ্টির পানি, সেগুলো যখন শেরপুরের নদ নদীগুলোতে আসে তখনই কিন্তু এই নদ নদীগুলো ভরে যায় এবং কি পার উপচে যায় এবং কি লোকালয়ে পানি ঢুকে। বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যার কোনো শঙ্কা নেই। অন্যদিকে যে এই যে নদীর তীরবর্তী মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে গত রাত থেকে কিন্তু বৃষ্টি না থাকায়। কারণ এই নিম্নাঞ্চলগুলো মূলত যখন বন্যার পানি আসে এবং পাহাড়ি ঢল আসে, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে গত রাত থেকে বৃষ্টি না থাকায় এ পর্যন্ত কিন্তু পানি কমতে শুরু করায় আমরা দেখেছি যে এই যে ক্ষত চিহ্নগুলো যেগুলো রয়েছে, বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু ভেসে উঠছে। তবে যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পাড়ে। আমরা দেখেছি যে পানি কিন্তু ক্রমে সকাল থেকে অনেকটাই কিন্তু কমে গেছে এবং কি যে পলি নদীতে যে পলি পড়ে সেই পলিগুলো কিন্তু ভেসে উঠছে। তবে গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে ভোগান্তিতে পড়ে যে এইভাবে কিন্তু সাঁকো দিয়ে কিন্তু পারাপার হতে হয় কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে। আর এই সাঁকো দিয়ে পার হতে কিন্তু ঝুঁকিতে পড়ে যায় পাহাড়ি ঢলের কারণে। বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আরো বেশি ভোগান্তিতে পড়তে থাকে। আমরা দেখেছি যে এই পাশেই কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু উপস্থিতির হার খুবই কম আমরা লক্ষ্য করেছি এই পাহাড়ি ঢলের কারণে। এইরকম পরিবেশ কিন্তু গ্রাম অঞ্চলে শেরপুরের বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রশাসন যেটি জানিয়েছে যে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হলে তাদের কিন্তু প্রশাসন থেকে সহযোগিতা করবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ ঋষা। মুরাদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই আমির মাহবুবের কাছে, সুনামগঞ্জ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমির, পাহাড়ি ঢল এবং যেই পানি কমার যে পরিস্থিতি, এটি নিয়ে প্রশাসন কিছু জানাবে। আপনি আগের বুলেটিনে বলেছিলেন, এখন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকে সকাল থেকে মধ্যরাত থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত না থাকাটা সুনামগঞ্জের জন্য অনেক স্বস্তিকর খবর এবং বৃষ্টিপাত না থাকার ফলে কিন্তু প্রত্যেকটা নদী থেকে পানি কমতে শুরু করেছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটুকু জানানো হয়েছে যে আজকে গেল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 12 ঘন্টায় পানি 22 সেন্টিমিটারের মতো হ্রাস পেয়েছে এবং এই পানি কমার সাথে সাথেই কিন্তু বলা চলে যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের অন্যতম বৃহৎ দেখার হাওর এলাকায় এবং আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সুনামগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে ভারতের মেঘালয়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এর কারণ হচ্ছে সুনামগঞ্জের যে কয়টি হাওর আছে, ছোট বড় যে হাওরগুলো আছে, কোনো হাওরই এখনও পানিতে পরিপূর্ণ হয়নি। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটি একটি হাওর, এখানে আরও অন্তত 3 থেকে 4 ফিট পানির প্রয়োজন এই হাওর পানিতে পরিপূর্ণ হওয়ার জন্য, কিন্তু এখানে ওইভাবে পানি দেখা যাচ্ছে না, যার ফলে বলাই চলে যে আসলে সুনামগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি যে বর্ষণ হচ্ছে, এই মুহূর্তে সুনামগঞ্জে ওইভাবে বন্যা সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে পানি উন্নয়ন বলছে যেহেতু সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে সাময়িকভাবে যে নিচু এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হবে। গতকালকে আমরা দেখেছি বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং এখানে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন ছিল। যে সড়কগুলোতে গতকালকে পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল সেই সড়কগুলোর পানি ইতিমধ্যে নেমে গেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে ওখানকার স্থানীয় বাসিন্দারা, আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। আমরা যদি বলি যে আসলে পানি উন্নয়ন বোর্ডের তথ্য থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, এই বৈরী আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেটি আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। পরবর্তীতে যদি সেটি আরও বৃদ্ধি পায় তাহলে এখানে আবারও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। রিশান, এই ছিল সুনামগঞ্জ থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা একটু লালমনিরহাটের নদ নদীর পরিস্থিতি জানবো। সাব্বির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। সাব্বির, লালমনিরহাটের নদ নদীর পানির পরিস্থিতি এখন কেমন? রিশান, কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখন তিস্তার পানি যে লেভেল রয়েছে সে লেভেলে বিপদসীমার 37 ডিগ্রি মানে 37 ডিগ্রি নিচে রয়েছে, যার ফলে আপাতত তিস্তার পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই। তবে উজানের যদি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি আসার যে একটি সম্ভাবনা পানি উন্নয়ন বোর্ড দিয়েছে সেটি যদি হয় তাহলে হয়তো আগামীতে বা আজকে বন্যার পরিস্থিতি পরে হতে পারে, কিন্তু আপাতত লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার একেবারেই যেহেতু নিচে রয়েছে সেহেতু তিস্তায় আপাতত বন্যার কোনো পরিস্থিতি
পরিস্থিতি নেই। তবে তিস্তা আমি যে রয়েছি এটি একটি তিস্তার একেবারে চারণভূমি। এই চারণভূমিতে গত প্রায় ৩ দিন ধরে পানিবদ্ধতা থাকার কারণে এই চারণভূমিগুলোতে কিন্তু গরু ছাগলের একটি বিশাল এখানে ঘাস করে থাকে। এর ফলে এই চারণভূমির ঘাসগুলোতে পছন্দ হয়েছে। আশপাশে বেশ কিছু বাদাম ক্ষেত রয়েছে, সেই বাদাম ক্ষেতগুলো পচে গিয়েছে এবং বীজতলাগুলোর কথা আমি বারবার বলছিলাম যে কৃষক এই বীজতলা রোপণ করেছিল, সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিশান, আপাতত লালমনিরহাটের তিস্তার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। যদি পরবর্তীতে কোনো এই পানির বৃদ্ধির কোনো খবর থাকে আমি জানাবো। রিশান, এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ তথ্য। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম উজানে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের যেই নদ নদীর পরিস্থিতি তাই জানছিলাম। অতিবৃষ্টি এবং উজানের ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে হাওরের ধান। তাই মানসম্মত ধান মিলছে না ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। চাহিদা কমায় লোকসানে পড়েছেন কৃষক ও ব্যাপারীরা। পাশাপাশি মানসম্পন্ন ধান না পাওয়ায় সরকারের চাল সংগ্রহ অভিযানেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। হাওরাঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে মেঘনাপাড়ের এই হাটে বিক্রি করেন ব্যবসায়ীরা। জেলার প্রায় ২৫০ চালকলের ধানের যোগান আসে এখান থেকেই। তবে এবার টানা বৃষ্টি ও উজানের ঢলে ডুবেছে হাওরের ধান। এতে নষ্ট হয়েছে গুণগত মান। তাই চালকল মালিকরা ধান নিতে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানান কৃষক ও ব্যাপারীরা। পার্টি এই ধরে নেওয়া পড়তো না, লেবারেরও লস, আমরা বেচা লস, ৩ দিন ৪ দিনে ঘুরে বেশি মানে সমস্যা হইতেছে। পার্টি কইতেছে এই ধরে নেওয়া পড়তো না, ব্যবহার করতেছে এই ধরে দিয়ে আমরা যান বাঁচত। ধানের কোয়ালিটি অনেক দুর্বল হয়ে গেছে, কালা হইতেছে, সরস হইতেছে, কিন্তু ধান বেচা খুবই খারাপ। ধান যে পরিমাণ হয়েছে, ধানের রং হয়েছে কালা, ধান নিয়ে আমরা শান্তি পাই না, চাল বেচা কিনা করতাম পারি না। এই ধান লয়ে আমরা লড়া দশার মাঝে আছি। ধান থেকে উৎপাদিত চালে দুর্গন্ধের পাশাপাশি দেখা যাচ্ছে লালচে বর্ণ। তাই এসব চাল সরকারি খাদ্য গুদামে গ্রহণের দাবি জানিয়েছেন চালকল মালিকরা। ধানের মধ্যে পুরা ফুল গন্ধ করে, চাউলের মধ্যে পুরা ফুল গন্ধ করে, ভাত খাওয়ার মতন না আর কি। সরকারে যদি আমাদেরকে সহযোগিতা করে, সহযোগিতা মানে আমাদের চাউলগুলা, নিয়ম চাউলগুলা যেমন গুডাউনে ঢুকায় আমাদের বিলগুলা পাস করে দিলে আমাদের ব্যাংকের টাকাও বুঝাইতে পারি, আমাদের সব দিক দিয়ে উপকার হয়। তবে নির্ধারিত মানদণ্ডের বাইরে চাল গ্রহণের সুযোগ নেই বলে জানান খাদ্য কর্মকর্তা। আমাদের কর্তৃপক্ষকে সাথে কথা বলতে, ওনারাও প্রায় কথা বলে আমাদের কর্তৃপক্ষ একটা ডিসিশন, হয়তো যদি ধান একেবারেই ভালো ধান না পায় বা হাওড় অঞ্চলের এই লালচে ধানটা, যে চালটা লালচে, সেটা কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। চলতি বড় মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ১১,০৫৫ টন ধান এবং ৬৯,২৭২ টন সিদ্ধ চাল ও ৪,৯৯৩ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ মালয়েশিয়ার অঙ্গীকার রয়েছে। পুত্রজায় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম বলেন, যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে দুই দেশ। আরও খবর জানবো এই মুহূর্তে পুত্রজায়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, এই যে বৈঠক অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে কী কী বিষয় আলোচিত হয়েছে সেটি হয়তো আপনি 11:30টায় যেই ব্রিফিং করবেন সেটি থেকে আপনি আমাদের জানাতে পারবেন। এখন আপনার কাছে কী কী তথ্য আছে জানাবেন। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এই প্রধানমন্ত্রীর যে কার্যালয় মালয়েশিয়ার, সেখানে তারা দুজনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং এরপরে একটি যৌথ বিবৃতিও দিয়েছেন। দুদেশের প্রধানমন্ত্রী কথা বলেছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত এই মালয়েশিয়ায় যে শ্রম বাজার বন্ধ রয়েছে সেটি খুলে দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সংকট সমাধান
থেকে শুরু করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে প্রবাসীদের, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। সেটি কিন্তু তার বক্তব্যে তিনি জানিয়েছেন। গতকালকে যখন প্রধানমন্ত্রী প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করেছিলেন, তখন প্রবাসীদের তরফ থেকে কিছু দাবি দেওয়া হয়েছিল, বিশেষ করে যারা আটকা পড়ে আছেন। এখানে প্রায় 2000-এর বেশি বাংলাদেশি রয়েছেন যারা আটকা পড়ে আছেন, কিংবা যারা অবৈধ অভিবাসী হিসেবে রয়েছেন, তাদেরকে যাতে বৈধতা দেওয়া হয় কিংবা তাদেরকে যাতে দেশে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, এমন দাবি প্রধানমন্ত্রীর কাছে তারা তুলেছিলেন। সেই দাবিটি তিনি আজকে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এবং এই প্রবাসীদের সুযোগ সুবিধাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের যে না বলা কষ্টগুলো রয়েছে, তাদের যে বঞ্চনার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে কিভাবে আরো কমিয়ে আনা যায় এই মালয়েশিয়ার আইনের মধ্য থেকে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং পাশাপাশি তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই শ্রমবাজার যেটি বন্ধ রয়েছে সেটি খুলে দেওয়ার জন্য, যেটি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে যার হাত ধরেই শ্রমশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে, সেটি মালয়েশিয়াতে যাতে আবার নতুন করে চালু করা হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তাদের এই দুই প্রধানমন্ত্রীর আলোচনা কিংবা বৈঠকের মধ্যে দিয়ে। তবে এই তাদের দুজনের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেটি একেবারেই একান্ত দুজনের মধ্যে হয়েছে, সেই বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কিংবা বড় কোনো চুক্তি হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সময় 1:30টায় সংবাদ সম্মেলন করা হবে। আমরা সেটি নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো। তবে তখন ওই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ভিতরে আসলে আর কি হয়েছে সেটি জানার জন্য বিস্তারিতভাবে। নিশ্চয়ই দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কুয়ালালামপুরের পুত্রজায়া থেকে সরাসরি জানছিলাম তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন। এবং বাংলাদেশ সময় 11:30টায় এই বৈঠক নিয়ে ব্রিফিং করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা সরাসরি তখনও আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। 1 বছর আগে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধ ভাঙন দেখা দিলে তৎপর হয় এলজিইডি। পরিদর্শনে যান বিশেষজ্ঞরা, ব্যয় হয় লাখ লাখ টাকা, কিন্তু স্থায়ী সমাধানের বদলে নির্মাণ করা হয় বাঁশের বেড়া। চলতি মৌসুমে তিস্তার পানি বাড়ার প্রথম ধাক্কাতেই সেই প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে, দেখা দিয়েছে ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছেন মহিপুর তিস্তা সেতু ও আশেপাশের জনপদ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাফিন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এতেই নদীগর্ভে বিলীন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের একটি অংশ। এর আগে গত বছরের বন্যায় 2 দফায় এই সেতু রক্ষা বাঁধের প্রায় 100 মিটার অংশ ভেঙে যায়। এরপর এলজিইডির বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, প্রায় 14 লাখ টাকা ব্যয়ে 200 মিটার বাঁশের বেড়া নির্মাণ করেই দায়িত্ব শেষ করা হয়। আমার এই যে বাঁধ ভাঙে চল, আমরা উঁচু জায়গা তুটি, সেটা যদি ভাঙি যায় তাহলে আমরা উঠবো কোথায়? গতবার তো ভালো করে ঠিক করা উচিত, তা তো ঠিক করেনি। আবার এই যে বাঁশ দিয়ে দিয়েছে, সে বাঁশ পর্যন্ত উগড়ি টুকড়ি চলে গেছে। লাগলে এই বাঁধ শেষ হলে এই এলাকা একদম এখন মানুষ ধ্বংস। বাঁধটা পুরো ভাঙলে আমরা তো আর ঘর বাড়ি দড়ি থাকতে পারবো না, তখন তো আমাদের নদী ভাসি যাইতে হবে। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে নির্মিত বাঁশের প্রতিরোধ ব্যবস্থা তিস্তার মতো খরস্রোতা নদীর জন্য উপযোগী ছিল না। ফলে এবারের পানি বৃদ্ধির প্রথম ধাক্কায় ঠেকানো সম্ভব হয়নি। রংপুর অঞ্চলের কোনো গার্জিয়ান না থাকার কারণে এনারা এইভাবে কাজ করেন, যে কাজের কোনো মূল্য নাই। এবং আমরাই বর্তমান ওদের কাছে বিপদে পড়ে আছি। আমরা এমনভাবে দায় সারাভাবে যে কাজগুলা করলে আমাদের কোনো উপকারে আসবে না, সেই কাজগুলো ওনারা করে থাকেন। এলজিইডির দাবি, নদীতে ভেসে আসা কচুরিপানার চাপেই ভেঙেছে বাঁশের প্রতিরোধক। পরিস্থিতি পর্যালোচনার জন্য নতুন করে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এই মুহূর্তে ওটা যদি কাজ করতে যায় তাহলে ওখানে হাইড্রোলজি, মরফোলজি সার্ভে লাগবে, দেন সরকারের টাকা ব্যয় হতে পারে। এরকম একটা প্রস্তাবনা আমাদের গ্রিপ 2 প্রকল্প, ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করে এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ওটা অনুমোদন হলে খুব শীঘ্রই কাজটা শুরু হবে। রংপুর কাকিনা সড়কের গুরুত্বপূর্ণ সংযোগ মহিপুর তিস্তা সেতু। ভাঙন আরও বিস্তৃত হলে এই সেতুই নয়, হুমকির মুখে পড়তে পারে সড়ক যোগাযোগ, নদীপাড়ের বসতবাড়ি, কৃষিজমি এবং আশেপাশের বিস্তীর্ণ জনপদ। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।
দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যৌথ কনফ্লিক্ট সেল বা সংঘাত নিরসন কেন্দ্র গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে দুদেশের উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দিনে এতে সম্মত হয় দুই দেশ। এছাড়া মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে উভয় পক্ষ একটি রোড ম্যাপে সম্মত হওয়ার পাশাপাশি আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার মোকাবেলার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ। যুদ্ধের হুমকি আর উত্তেজনার পথ ছেড়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিন শেষে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপে একমত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি লেবাননের সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে একটি যৌথ ডিকনফ্লিকশন সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই অগ্রগতি এমন সময় এসেছে যখন কিছুদিন আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল। যুদ্ধবিরতির আগে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারও দিয়েছিলেন। জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা সফল করতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানও প্রস্তুত। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর এলেও মাঠে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, নিরাপত্তার প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান চালিয়ে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে এই আলোচনা সফল হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, লেবানন সংকট এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো জটিল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তাই এখন সবার নজর পরবর্তী দফার আলোচনার দিকে, কারণ কূটনৈতিক অগ্রগতির বার্তা মিললেও অবিশ্বাস ও নিরাপত্তা সংকট এখনও বড় বাধা হয়ে আছে। ফলে এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।